আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন এবং আমিও আল্লাহর রহমতে ভালো আছি। কিন্তু ভালো নেই বাংলাদেশ ক্রিকেট বোর্ড। আজকে আলোচনাটা শুরু হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড নিয়ে। ফার্স্ট আমরা বলতে পারি বাংলাদেশের টপ অর্ডারের কথা। তারপরে বলবো আমরা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিভিন্ন দুর্নীতি এবং খারাপ ম্যানেজমেন্টের ব্যাপারে। আমরা একটা জিনিস দেখেছি 2007 সাল থেকে 2024 সাল পর্যন্ত এখন পর্যন্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড বাদে শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড মিনিমাম 3 থেকে 4 বার বোর্ড প্রেসিডেন্ট চেঞ্জ হয়েছে। মিনিমাম ইন্ডিয়ার 4 থেকে 5 বার বোর্ড প্রেসিডেন্ট চেঞ্জ হয়েছে, পাকিস্তানের 2 থেকে 3 বার, এবং ওয়েস্ট ইন্ডিজ তাছাড়া ইংল্যান্ড প্রত্যেকটা বোর্ড প্রেসিডেন্ট কিন্তু চেঞ্জ হয়েছে কয়েকবার ধাপে ধাপে। তাদের পারফরমেন্স যদি ভালো না থাকে তারা নিজ দায়িত্বে তাদের গদিটা ছেড়ে দেয়, নিজ দায়িত্বে তাদের কাজ অন্যের হাতে দিয়ে দেয়। কিন্তু আমরা বলতে পারি বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি বস পাপনের কথা। তিনি সেই 2007 সাল থেকে এখন পর্যন্ত 2024 সাল পর্যন্ত এখন পর্যন্ত সে গতিতে আছে। সে থাকার কারণ কি সেটা কেউ জানে না। সে নিজেই জানে কেন সে এখনও এই গতিটা ছাড়ছে না, তার স্থান কেন ছাড়ছে না। সে এখানে করছে অন্যায়, এখানে করছে বিভিন্ন ধরনের দুর্নীতি, যেটা আমাদের চোখে আমরা দেখতে পারি না। আমাদের বাংলাদেশের হেড কোচ হাতুড়ি সিং, তাকে প্রতি বছর আমরা যে পরিমাণ অর্থ দেই, আমরা প্রতি মাসে হাতুড়ি সিংকে 38 লক্ষ করে টাকা দিচ্ছি এবং তা কমে বাড়ে, মাঝে মধ্যে সেটা 45 লক্ষ পর্যন্ত উঠে যায়, প্রায় 2.5 কোটি টাকা প্রতি মাসে নিয়ে যাচ্ছে, কিন্তু পারফরমেন্স জিরো। লাস্ট 7 মাস আগে আমরা ওয়ানডে বিশ্বকাপ খেলেছি, সেখানে টপ অর্ডার, মিডল অর্ডার এবং ফিনিশিং অর্ডার সব কিছুর মধ্যে একটা উলটপালট করেছিল এই হাতুড়ি সিং। সে মাহমুদুল্লাহ রিয়াদকে নামাইছিল প্রথমে, আবার 8 নম্বরে, 6 নম্বরে, কখনো সাকিবকে 5 নম্বরে, কখনো 3 নম্বরে, কখনো তৌহিদ হৃদয়কে 5 নাম্বার, 3 নাম্বার, এরকম উলটপালট করার জন্য তার যে ব্যাটিং যে পারফরমেন্সটা ছিল সেটা কিন্তু চেঞ্জ করে ফেলেছে এবং প্রত্যেকটা প্লেয়ারের ব্যাটিং পারফরমেন্স, বোলিং পারফরমেন্স সব কিছু কিন্তু উলটপালট করে দিয়েছিল হাতুড়ি সিং। তার মধ্যে আমরা দেখেছি এই হাতুড়ি সিং 2017 সালেও কিন্তু বাংলাদেশে ছিল। সেই সময় তাকে দুর্নীতির কারণে কিন্তু বাংলাদেশ থেকে বিতাড়িত করা হয়েছিল এবং সে শ্রীলঙ্কা কোচ হিসাবে আবার সেই জায়গায় 2 বছর জন্য নিয়োগ হয়েছিল, কিন্তু সেইখান থেকেও সে ভালো কিছু করতে পারেনি। সেখানে দুর্নীতির কারণে তাকে সেই শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড, সেটা তার নিজের দেশ, তাকে সেখানে বাদ দেওয়া হয়েছিল। কেন? সেখানে সে দুর্নীতি করেছিল। কিন্তু সেখানে যাওয়ার পর যখন তাকে বাদ দেওয়া হয়েছিল, সে নিজের দেশের প্রতি সে মামলা করেছিল। সে নিজের দেশের প্রতি মামলা করে সে তার অবশিষ্ট যে কত বছরের 2 বছরের মধ্যে যে কত দিন বাকি ছিল, যে কয় মাস বাকি ছিল, সেই মাসের টাকা সে নিয়েছিল, অগ্রিম নিয়ে গিয়েছিল এবং সেখানে সে তাকে হ্যারাসমেন্ট করার জন্য, তার মানহানির জন্য সে মামলা করেছিল। সে বুঝাইছিল তার মানহানি করা হয়েছে এবং তার জন্য সে জরিমানা নিয়েছিল। সেই হাতুড়ি সিংকে আমরা আবার জায়গা দিয়েছি। কে দিয়েছে? সেই বোর্ড প্রেসিডেন্ট যে 2007 সালে আমাদের এইখানে গদিতে সে জায়গা নিয়েছিল, এখনও সে আছে। সে কেন রেখেছে হাতুড়ি সিংকে আমরা জানি না। আমরা টপ অর্ডারের কথা বলতে পারি, আমরা ফিনিশিংয়ের কথা বলতে পারি, কোথাও ভালো কোনো পারফরমেন্স দিতে পারেনি। আমরা টপ অর্ডারে লিটন দাসের কথা বলতে পারি, তানজিব তামিমের কথা বলতে পারি, সৌম্য সরকারের কথা বলতে পারি। কার পারফরমেন্স ভালো দেখেছি আমরা? তামিমকে বাদ দিয়েছি। এই হাতুড়ি সিং তামিমকে বাদ দিয়েছে রাজনীতি করে, সাকিবের সাথে কিছু একটা করে। এই হাতুড়ি সিং নিজ দায়িত্বে কিন্তু তামিমকে বাদ দিয়েছে। সে তামিমের যোগ্য কাউকে পেয়েছি আমরা? সে তামিমের মতো করে কেউ কি ব্যাটিং পারফরমেন্স করতে পেরেছে এই বিশ্বকাপে? গত বিশ্বকাপে কেউ পারে নাই। তবু আমরা কেন গুটিয়ে গাটিয়ে সেই লিটন দাসের উপর নির্ভর করছি? কেন আমরা তানজিদ তামিমের উপর নির্ভর করছি সেই বড় তামিমের বাদ দিয়ে? কেন আমরা সৌম্য সরকার, যার ম্যাচ উইনিং কোনো পারফরমেন্স নেই, বিগত 10 ম্যাচের মধ্যে যার কোনো 50 নেই, সেই সৌম্য সরকারকে নিয়ে কেন আমরা এত প্রত্যাশা করছি? আমরা জানি না। আমরা প্রত্যাশা করছি না, প্রত্যাশা করছে নাজমুল হাসান পাপন, প্রত্যাশা করছে হাতুড়ি সিং। কিভাবে আমরা বলতে পারি? লাস্ট বিশ্বকাপের আগে পাপন কিন্তু বলেছিল যে আমরা লিটন দাসের প্রতি বিশ্বাস রেখেছি, আমরা সৌম্য সরকারের প্রতি বিশ্বাস রেখেছি, সে একদিন খেলে দিলেই হবে। সে একদিন এখনও আসে নাই, সে একদিন এখনও আসবে না।
গত 2 বছরের মধ্যে একদিন আসে নাই। লিটন দাস লাস্ট একটা 50 করেছে অনেক কষ্ট করে, 48 বল না কত বলে একটা 50 করেছিল, কিন্তু সেই 50-র দাম কি ছিল? প্রয়োজন ছিল কোনো? ওয়ানডে T20 পার্থক্য রয়েছে। বিশ্বকাপের মধ্যে আমাদের যে দুর্নীতি ছিল সেটা কিন্তু হারে হারে আমরা বুঝতে পেরেছি। কেন সেই বিসিবি আমাদের এই পরিবর্তন করছেন আমরা জানি না। তামিমের যোগ্য এখনও কাউকে পাই নাই আমরা, সেই তামিমকে আমরা দুর্নীতিভাবে চক্রান্ত করে আমরা বাদ দিয়েছি। হাতুরু সিং সে তো যাবে, কিন্তু বাংলাদেশ ক্রিকেটকে ধ্বংস করে যাবে। আজ বাংলাদেশ ক্রিকেট ধ্বংসের মুখে। 2007, 2008 সেই সময় ক্রিকেটের যে একটা সিস্টেম ছিল, এবং মাশরাফির কালে, মাশরাফির সময় 2015, 16, 17 একটা পারফরমেন্সের যে একটা ধারাবাহিকতা ছিল, সেই ধারাবাহিকতা আর কিছুই নেই এখন। মাশরাফির সময় ম্যানেজমেন্ট ঠিক ছিল, প্লেয়ার ম্যানেজমেন্ট ঠিক ছিল, কিন্তু হাতুরু সিং আসার পরে প্লেয়ার ম্যানেজমেন্টের মধ্যে কোনো মিল নেই। সে একে বাদ দিয়ে ওকে, ওর জায়গায় ও, এবং ওর সাথে ওর কন্ট্রাক্ট কীভাবে ডিসকানেকশন করা যায়, তামিমের সাথে কীভাবে সাকিবের দুর্নীতি, কীভাবে সাকিবের সাথে তামিমের চক্রান্ত করে সেখানে একটা হট্টগোল বাজানো যায়, সেটাই কিন্তু করেছে হাতুরু সিং। তামিম এবং সাকিবের প্রবলেমটা এটা আগে থেকেই ছিল, কিন্তু সেখানে তেল ঢেলে দিয়েছিল সেই হাতুরু সিং, তাকে আমরা দেখেছি। এবং আমরা বাংলাদেশে যে কয়টা ভালো ব্যাটিং আছে, ভালো যারা আছে, সবাই কিন্তু সেই সালাউদ্দিনের কাছে যাচ্ছে। তারা কিন্তু তালিম করতে সেই সালাউদ্দিনের কাছে যায়। গত বিশ্বকাপে সাকিব আল হাসান কিন্তু যখন হাতুরু সিং এর প্রতি তার বিশ্বাস উঠে গিয়েছিল, তখন কিন্তু সেই সালাউদ্দিনের কাছে একদিনের জন্য আসছিল, মনে হয়েছে কিনা আপনাদের জানি না। তো কেন হাতুরু সিং এর প্রতি তার বিশ্বাস ছিল না? কেন প্রত্যাশা ছিল না? কেন সালাউদ্দিনের কাছে আসতে হয়েছিল? কারণ সালাউদ্দিনের সেই অ্যাবিলিটি আছে, দে হ্যাভ সো মাচ অ্যাবিলিটি, বিকজ সালাউদ্দিনের মতো করে কেউ ম্যানেজমেন্ট এবং পারফরমেন্সটা ঠিক করে, ব্যাটিংটা পারফরমেন্স যে একটা ধারাবাহিক নিতে পারবে, সেই প্রবলেমগুলো গুটিয়ে নতুন করে সমস্যা সমাধান করতে পারবে, সেই সমস্যার সমাধান হাতুরু সিং করতে পারছে না। সেই সালাউদ্দিনকে আমরা দেখি না। আমরা নাজমুল আবেদিন ফাহিমের কথা বলতে পারি, তাকেও কোনো গুরুত্ব দেওয়া হয় না। আমরা দেশি কোচের উপর আমরা করছি না, প্রত্যাশা করছি না। আমরা সবসময় চেষ্টা করছি খালি বাইরের 38 লক্ষ টাকা, অর্ধ কোটি টাকা দিয়ে কী লাভ হচ্ছে, এই টাকাটা আমাদের দেশের প্রতি রাখি। আমরা ইন্ডিয়ার কথা বলতে পারি। ইন্ডিয়ার মধ্যে রাহুল দ্রাবিড় এবং যারা আছে, তারা তো সবাই হচ্ছে নিজস্ব কোচ, নিজের কোচ। কই তারা তো বাইরে থেকে কোনো কোচ নিয়োগ করছে না, সেখানেই কোচ তৈরি করছে। কিন্তু আমাদের এখানে আমরা চেষ্টা করছি বাইরে থেকে আমরা কোচ আনবো, বাইরে থেকে গিয়ে আমরা 38 লক্ষ অর্ধ কোটি টাকা দিয়ে কোচ আনবো, এবং আমাদের যে ক্রিকেটের যে সিস্টেম সব ভুলে ফেলবো, সব উল্টাপাল্টা করে ফেলবো। সেটাই তো আমাদের ইচ্ছা। কারণ আমাদের সালাউদ্দিন স্যার যদি আসতো, তাহলে ক্রিকেটের সিস্টেমটা হয়তো পরিবর্তন হয়ে যেত, কিন্তু তা হচ্ছে না। এর কারণ কি? কারণ হচ্ছে এখানে দুর্নীতি হচ্ছে পাপনের। সে কিন্তু নিজস্বভাবে, নিজ দায়িত্বে বুটটাকে চালাচ্ছে নিজের মতো করে। যত দুর্নীতি যা কিছু হচ্ছে সব কিছু কিন্তু নিজ ঠান্ডা মাথা রেখে সে করছে। সে একটা কথাই বলেছিল যে সে নেক্সট বিশ্বকাপের কথা বলেছে, যে আমাদের টার্গেট সব নেক্সট বিশ্বকাপ। এখন সে বলছে সে কিছু জানেই না, মানে সে আকাশ থেকে পড়ে গেছে। তো তাকে যে কোনো প্রশ্ন করা হোক, সে সবসময় বলে যে আমি এটা জানি না। তো সে কে জানে? তার সিগনেচার ছাড়া তো বিশ্বকাপে কোনো প্লেয়ার যেতে পারবে না। তামিমকে বাদ দেওয়ার পিছনে তো সে দায়ী। এই প্রশ্নগুলো কাকে বলবো? এই প্রশ্নগুলো আপনাদের কাছে রেখে দিলাম। কি হবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড? প্রত্যাশা কি? আমাদের ক্রিকেট বোর্ড কত পর্যন্ত এগোতে পারবে? আপনাদের প্রত্যাশা কি? অবশ্যই কমেন্টে জানাবেন। আর অবশ্যই দোয়া করবেন যেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড আগের অবস্থানে যায়, মাশরাফির মতো একজন ক্যাপ্টেন আসে, তামিমের মতো একজন ওপেনার আসে, এবং বাংলাদেশের যে একটা ধারাবাহিকতা ছিল পঞ্চপাণ্ডবের মতো, এরকম একটু পঞ্চপাণ্ডব হতে পারে। সো ভালো থাকবেন এবং দোয়া করবেন, আমার জন্য না, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।